এই লেকচারে আমরা ফটোইলেকট্রিক এফেক্ট সম্বন্ধে আলোচনা করব। The energies of electrons liberated by light depend on the frequency of the light. তার মানে যেটা হচ্ছে যে ফটোইলেকট্রিক এফেক্ট হচ্ছে এমন একটা ফেনোমেনা যেখানে একটা সারফেস থেকে ইলেকট্রনের লিবারেশন হয়। লিবারেশন মানে হচ্ছে ইলেকট্রন বেরিয়ে যাওয়া, ফোটন পড়বে অর্থাৎ আলো পড়বে এবং ইলেকট্রন বেরিয়ে যাবে। আলো পড়লে যদি ইলেকট্রন যদি একটা পার্টিকুলার সারফেস থেকে বেরিয়ে যায়, সেই ঘটনাটা হচ্ছে ফটোইলেকট্রিক এফেক্ট। এবং এই এনার্জি অফ দ্য ইলেকট্রন, যে ইলেকট্রনগুলো বেরিয়ে যাচ্ছে তাদের এনার্জিটা ফ্রিকোয়েন্সির ওপরে ডিপেন্ড করে। তো এই ফটোইলেকট্রিক এফেক্ট এটা আবিষ্কার হলো কি করে? আমরা এর আগের লেকচারে হার্চ বলে একজন সায়েন্টিস্টের কথা মেনশন করেছিলাম, যিনি এক্সপেরিমেন্টালি দেখিয়েছিলেন যে ম্যাক্সওয়েলের যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যেভাবে বর্ণনা দিয়েছিলেন, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ড এরা দুজন পারপেন্ডিকুলার ওয়েতে থাকবে। তো এই ধরনের যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস তিনি কিন্তু প্রোডাকশন করেছিলেন। দুটো মেটাল বল ছিল, মাঝে একটা এয়ার গ্যাপ ছিল এবং অল্টারনেটিং ফিল্ড ক্রিয়েট করে তিনি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি করেন। তো এই এক্সপেরিমেন্টাল সেটআপে একটা ঘটনা যেটা দেখা যাচ্ছিল যে হোয়েন আলট্রাভায়োলেট লাইট ওয়াজ ডাইরেক্টেড অ্যাট ওয়ান অফ দ্য মেটাল বলস, তখন কি হচ্ছিল যে কিছু স্পার্ক দেখা যাচ্ছিল। Harch noticed that sparks occurred more readily in the air gap of his transmitter when ultraviolet light was directed at one of the metal balls. তো এই ঘটনাটা হার্চ প্রথমে বুঝতে পারেননি, কিন্তু যে টিম এই কাজটা করছিল তারা এই ব্যাপারটা কিন্তু ধরতে পেরেছিল যে এটা কেন হচ্ছে, এবং যে কারণে এটা হচ্ছিল, দ্য কজ ওয়াজ ইলেকট্রনস emitted when the frequency of the light was sufficiently high. মানে এই যে আলট্রাভায়োলেট লাইটের কথা বলা হচ্ছে, মানে কি এই যে লাইটটা আমরা ইউজ করছি তার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে হাই। এই ফ্রিকোয়েন্সি হাই হওয়ার জন্য কি হচ্ছিল, ওই যে মেটাল থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছিল। দিস ফেনোমেনা ইজ নোন অ্যাজ দ্য ফটোইলেকট্রিক এফেক্ট। তো এই যে ঘটনাটা যেটা হার্জের এক্সপেরিমেন্টাল যে সেটআপ, সেই সেটআপে দেখা গিয়েছিল, তো এটাকে আমরা বলে থাকি যে ফটোইলেকট্রিক এফেক্ট। এবং যে ইলেকট্রনগুলো মেটাল সারফেস থেকে বেরিয়ে যাচ্ছে তাদেরকে আমরা বলে থাকি যে ফটো ইলেকট্রনস। তো এটা একটা এই কারণে গুরুত্বপূর্ণ ঘটনা। তার কারণটা হচ্ছে কি না, হার্চ অ্যাকচুয়ালি কি ডেমনস্ট্রেট করতে চেয়েছিলেন? হার্চ ডেমনস্ট্রেট করতে চেয়েছিলেন যে লাইট, এই লাইট হচ্ছে একটা ওয়েভ। কারণ বেসিক্যালি তিনি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি করেছিলেন, এক্সপেরিমেন্টালি ডেমনস্ট্রেট করেছিলেন। মানে বেসিক্যালি উনি দেখাতে চেয়েছিলেন যে লাইট হচ্ছে এক ধরনের ওয়েভ। কিন্তু ঘটনা যেটা হলো যে এই একই এক্সপেরিমেন্টাল সেটআপে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা যেটা দেখা গেল সেটা হচ্ছে যে লাইট এটা যে শুধুমাত্র ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যে তাই নয়, এর মধ্যে পার্টিকেল নেচারও আছে। একই সেটআপে এটা ডিসকভার্ড হয়েছিল। কেন পার্টিকেল নেচার আছে আমরা স্টেপ বাই স্টেপ আসবো। তার আগে এই ফটোইলেকট্রিক এফেক্ট কেন হচ্ছে বা কিভাবে হচ্ছে সেটা আমরা একটু জেনে নেব। তো এইখানে একটা ফিগার ড্র করা আছে, এটা হচ্ছে যে ফটোইলেকট্রিক এফেক্টের এক্সপেরিমেন্টাল অবজারভেশন, অর্থাৎ এক্সপেরিমেন্টালি কীভাবে ফটোইলেকট্রিক এফেক্টকে প্রডিউস করা যায়। তো দুটো প্লেট আছে, এই যে একটা প্লেট, এটাকে আমরা বলছি পজিটিভ প্লেট, আর এখানে আরেকটা প্লেট আছে নেগেটিভ প্লেট। এই দুটো প্লেট একটা চেম্বার, এই যে একটা সিলিন্ড্রিক্যাল চেম্বার, এটা হচ্ছে ইভ্যাকুয়েটেড কোয়ার্টজ টিউব, অর্থাৎ একটা ইভ্যাকুয়েটেড কোয়ার্টজ টিউবের মধ্যে একটা পজিটিভ প্লেট আছে, একটা নেগেটিভ প্লেট আছে। পজিটিভ প্লেট কেন বলছি তার কারণটা দেখা যাবে যে এই যে প্লেটটার সঙ্গে একটা তার দিয়ে, এটা হচ্ছে একটা ব্যাটারি, এই ব্যাটারির পজিটিভ প্রান্তটা যোগ করা আছে এবং এই প্লেটটার সঙ্গে বেসিক্যালি সেই ব্যাটারিটার নেগেটিভ প্রান্ত যোগ করা আছে। তার মানে এখানে এই দুটো প্লেটের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করা হচ্ছে। এবারে কি করা হচ্ছে যে এই যে পজিটিভ প্লেটে আমরা লাইট ফেলছি, এখানে লাইট পড়ছে, লাইট পড়ার জন্য ইলেকট্রন বেরোচ্ছে, ইলেকট্রন বেরিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্লেট, এই প্লেট কিন্তু নেগেটিভ প্লেট।
তাহলে ইলেকট্রন যদি বেরোয়, এই যে নেগেটিভ প্লেটটা কিন্তু বেসিক্যালি সেটাকে বিকর্ষণ করবে, রিপিল করে আবার এখানে ফিরিয়ে দেবে। কিন্তু যদি কিছু ইলেকট্রনের যেগুলো এই সারফেস থেকে বেরোচ্ছে তাদের শক্তিটা যদি খুবই বেশি হয়, তখন সেই ইলেকট্রনগুলো আলটিমেটলি এই প্লেটে পৌঁছতে সক্ষম হবে, এবং এই প্লেটে পৌঁছানোর পরে তার এই তার দিয়ে যখন আসবে তখন বেসিক্যালি এই যে একটা অ্যামিটার এখানে লাগানো আছে, মানে সেখানে একটা পার্টিকুলার কারেন্ট ভ্যালু দেবে। তো এই হচ্ছে গিয়ে এক্সপেরিমেন্টাল সেট আপ। দ্য স্লোয়ার ফটো ইলেকট্রনস আর রিপিল, তার কারণটা হচ্ছে যে তাদের এনার্জিটা এতটাই কম যে তারা ক্যাথোডে ফিরে আসছে। আর হোয়েন দ্য ভোল্টেজ ইজ ইনক্রিজ টু এ সার্টেন ভ্যালু V0 অফ দ্য অর্ডার অফ সেভারেল ভোল্টস, মানে V0 অর্ডারটা সেভারেল ভোল্ট অর্ডারের হয়, তখন কি হচ্ছে যে নো মোর ফটো ইলেকট্রনস অ্যারাইভ। এই ব্যাপারটা কীভাবে হলো সেটা একটু বোঝানো যাক। যে এই যে ভি মানে হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, এই যে এখানে নেগেটিভ যে প্রান্ত যেটা রয়েছে, মানে এখানে ভোল্টেজ বাড়ানোর মানেই হলো যে এখানে যে নেগেটিভ পোটেনশিয়াল, এই নেগেটিভ পোটেনশিয়ালটার ভ্যালুটা আমি অনেকটাখানি বাড়িয়ে দিলাম। তাহলে আমি যদি এখানকার নেগেটিভ পোটেনশিয়ালটা যদি বাড়িয়ে দিই, তখন কি হবে, যে ইলেকট্রনগুলো এখানে আসার চেষ্টা করছিল সেগুলো আর আসতে পারবে না। তাহলে আমি যদি ক্রমশ এই নেগেটিভ পোটেনশিয়ালটা বাড়িয়ে যায়, এমন একটা সময় আসবে যে সর্বোচ্চ শক্তি যে ইলেকট্রন যেটা ছিল সেও কিন্তু এই প্লেটে আর পৌঁছতে সক্ষম হবে না। সেই ভ্যালুটাকে আমি বলছি যে V0, মানে একটা পার্টিকুলার ভ্যালু নেগেটিভ ভোল্টেজের V0 ভ্যালুতে কি হবে, যে সর্বোচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রনটাও কিন্তু সেই প্লেটে এসে পৌঁছাতে পারবে না। সেই ভ্যালুটাকে আমি বলছি যে V0, এবং সেই সময়তে কি হবে যে কোনো কারেন্ট পাওয়া যাবে না, কারণ এখানে যে অ্যামিটার যেটা আছে সেটা 0 রিডিং শো করবে, মানে কোনো কারেন্ট আমরা পাচ্ছি না। দিস এক্সটিংশন ভোল্টেজ কোরেসপন্ডস টু দ্য ম্যাক্সিমাম ফটো ইলেকট্রন কাইনেটিক এনার্জি। মানে এই যে এক্সটিংশন ভোল্টেজ আমরা এটাকে বলছি, যে এক্সটিংশন ভোল্টেজ মানে হচ্ছে যে এমন একটা ভোল্টেজ যার জন্য আমি কোনো কারেন্ট পাচ্ছি না, এবং এটা সিগনিফিক্যান্সটা হচ্ছে কি যে এই ভোল্টেজে রিচ করলে যে ইলেকট্রনটা সবথেকে বেশি কাইনেটিক এনার্জি ছিল, অর্থাৎ ম্যাক্সিমাম ফটো ইলেকট্রন কাইনেটিক এনার্জি ছিল, সে কিন্তু আর এই প্লেটে এসে পৌঁছতে পারছে না। তো এই যে ফটো ইলেকট্রিক এফেক্টের যেটা এক্সিস্টেন্স যেটা আছে, এটা কিন্তু খুব একটা সারপ্রাইজ নয়, ইন দ্য সেন্স তার কারণটা কি, যে লাইট ওয়েভের একটা এনার্জি থাকবে, সে নিশ্চয়ই একটা এনার্জি ক্যারি করবে, অ্যান্ড সাম অফ দ্য এনার্জি অ্যাবজর্বড বাই দ্য মেটাল মে সামহাউ কনসেন্ট্রেট অন ইন্ডিভিজুয়াল ইলেকট্রনস অ্যান্ড রিঅ্যাপিয়ার অ্যাজ দেয়ার কাইনেটিক এনার্জি। তার মানে লাইট ওয়েভের একটা এনার্জি আছে, এবার লাইট কোথায় পড়লো, মেটাল সারফেসে পড়লো, মেটাল সারফেসে প্রচুর ইলেকট্রন রয়েছে, তাহলে লাইটের এনার্জিটা যাচ্ছে কোথায়, সেই যে মেটাল সারফেসে যে অ্যাটম যেগুলো রয়েছে সেই অ্যাটমের মধ্যে ইলেকট্রন রয়েছে, সেই ইলেকট্রনের মধ্যে সেই এনার্জিটা যাচ্ছে। এবার ইলেকট্রনের মধ্যে সেই এনার্জিটা যাওয়ার জন্য কি হচ্ছে, যখন ইলেকট্রনগুলো বেরিয়ে গেল তখন তাদের যে একটা কাইনেটিক এনার্জি যেটা আছে, সেই কাইনেটিক এনার্জি একটা তৈরি হবে। এই কাইনেটিক এনার্জিটা আসবে কোথা থেকে, না লাইটের যে এনার্জি যেটা ছিল সেখান থেকে আসবে। মানে বেসিক্যালি লাইটের যে মানে লাইট ওয়েভের যে এনার্জি যেটা আছে সেটা বেসিক্যালি লিবারেটেড ইলেকট্রন যেগুলো আছে, যে ইলেকট্রনগুলো বেরিয়ে গেছে তাদের কাইনেটিক এনার্জি হিসাবে থাকবে। বেসিক্যালি শক্তির একটা আমরা বলতে পারি যে এখানে একটা আদান প্রদান হচ্ছে, অর্থাৎ একটা জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। এখন ঘটনা যেটা হচ্ছে যে এই যে ফটো ইলেকট্রিক এফেক্ট, এই ফটো ইলেকট্রিক এফেক্টের কিছু কিছু সারপ্রাইজিং কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেইগুলো আমরা একটু আলোচনা করে নিই। তো প্রথম যেটা বৈশিষ্ট্য যেটা আছে, যে দেয়ার ইজ নো টাইম ইন্টারভ্যাল বিটুইন দ্য অ্যারাইভেল অফ লাইট অ্যাট এ মেটাল সারফেস অ্যান্ড দ্য এমিশন অফ ফটো ইলেকট্রন। অর্থাৎ এই যে আমরা এক্সপেরিমেন্টাল সেটআপটা যেটা দেখাচ্ছিলাম, এখানে এই যে লাইট এসে পড়ে এই যে মেটাল সারফেসে পড়লো এবং ইলেকট্রন বেরোলো, এই যে লাইট পড়া এবং ইলেকট্রন বেরোনো, এদের মধ্যে কিন্তু কোনো রকম টাইম ডিফারেন্স থাকবে না, অর্থাৎ এটা হচ্ছে একটা ইনস্ট্যান্টেনিয়াস প্রসেস। এইটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। আরেকটা সেকেন্ড যেটা হচ্ছে যে এ ব্রাইট লাইট yields more photoelectrons than a dim one of the same frequency, but the electron energies remain the same. এটা আমি যদি গ্রাফের সাহায্যে দেখাই তাহলে এই সেন্টেন্সটা কি বলতে চাইছি এটা আমরা ভালো করে বুঝতে পারবো। সেটা হচ্ছে এরকম, যে এখানে আমরা যেটা দেখাচ্ছি, ধরা যাক এই গ্রাফটা, মানে প্রথম গ্রাফটা আমরা নিলাম, তাতে দেখতে পাচ্ছি যে যদি ব্রাইট লাইট হয়, অর্থাৎ
ইন্টেন্সিটি যদি বাড়ানো হয়, যেমন কি এখানে ইন্টেন্সিটিটাকে আমি আই বলছি এই গ্রাফটার জন্য, পরের গ্রাফটার ইন্টেন্সিটিটা হচ্ছে 2i, এবং এই গ্রাফে এক্স অক্ষ বরাবর আমরা যেটা প্লট করছি সেটা হচ্ছে রিটার্ডিং পোটেনশিয়াল ভি। এই যে এখানে এক্সপেরিমেন্টাল সেটআপে এখানে একটা ভি বলে একটা পোটেনশিয়াল আছে। ভি পোটেনশিয়াল মানে হচ্ছে যে বেসিক্যালি এই পোটেনশিয়ালটাকে বাড়ানো মানে এই যে ক্যাথোডের পোটেনশিয়াল বাড়ানো মানে একে আরও বেশি নেগেটিভ করে দেবো। একে বেশি নেগেটিভ করলে কী হবে, এই ইলেকট্রনগুলোকে আস্তে আস্তে বাধা দেবে, ইলেকট্রনগুলো পৌঁছাতে পারবে না, এবং খুব স্বাভাবিকভাবেই কী হবে যে একটা পার্টিকুলার ভোল্টেজ ভি জিরো রিচ করলে কী হবে যে কোনো ইলেকট্রন পৌঁছাতে পারবে না। কোনো ইলেকট্রন পৌঁছাতে না পারলে কী হবে, ওয়াই অক্ষে আমরা ফটো ইলেকট্রিক কারেন্ট প্লট করেছি, তাহলে সেই ফটো ইলেকট্রিক কারেন্টের ভ্যালুটা কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। সেটাই হয়েছে, অর্থাৎ আমি যদি একটা পার্টিকুলার গ্রাফ যদি কল্পনা করি, যদি আই যদি বলি, তাহলে এখানে কি হবে যে আমি যত পোটেনশিয়ালটা বাড়িয়ে বাড়িয়ে যাচ্ছি, একটা পোটেনশিয়ালের পার্টিকুলার ভ্যালু ভি জিরোতে আমি কোনো ফটো ইলেকট্রিক কারেন্ট পাচ্ছি না, ইন্টেন্সিটিটা ফটো ইলেকট্রিক কারেন্টের যে ভ্যালু যেটা সেটা জিরো হয়ে গেছে। কিন্তু আমি যদি ইন্টেন্সিটি একটু বাড়িয়ে দিই, অর্থাৎ এটা আই ইন্টেন্সিটির জন্য, যে লাইটটা পড়ছে তার তো একটা ইন্টেন্সিটি রয়েছে, আমি যদি এই আইটাকে যদি 2i করে দিলাম কিন্তু ফ্রিকোয়েন্সিটাকে একই রাখলাম, মানে এখানে ছবিতে দেখা যাচ্ছে তিনটে গ্রাফ ড্র করা আছে। একটা হচ্ছে আই ইন্টেন্সিটির জন্য, তাকে আমি ডবল করেছি 2i, এবং তাকে আমি ট্রিপল করেছি 3i। কিন্তু ইন্টেন্সিটি আমি চেঞ্জ করলেও যে লাইটটা আমরা ফেলছি তার ফ্রিকোয়েন্সিটাকে কিন্তু কনস্ট্যান্ট রাখছি, ফ্রিকোয়েন্সি কোনো রকম চেঞ্জ করছি না। তাহলে কি ঘটনা দেখা যাবে যে ইন্টেন্সিটি বাড়ালে দেখা যাচ্ছে যে ফটো ইলেকট্রন কারেন্টের যে ভ্যালুটা সেটা কিন্তু বেড়ে বেড়ে যাচ্ছে। কিন্তু সেটা বাড়লেও দেখা যাচ্ছে যে এই যে স্টপিং পোটেনশিয়াল, অর্থাৎ এই যে এই প্লেটটার যে ভোল্টেজের জন্য সব থেকে বেশি কাইনেটিক এনার্জি নিয়ে যে ইলেকট্রনটা আসবে তাকে সে স্টপ করে ফেলতে পারবে। তো এই যে মানে পোটেনশিয়ালের যে ভ্যালুটা ভি জিরো, সেটা কিন্তু এই তিনটে ইন্টেন্সিটির লাইটের ক্ষেত্রে একই। তাহলে এটা সিগনিফিক্যান্সটা কি? সিগনিফিক্যান্সটা যেটা হচ্ছে যে ফটো ইলেকট্রন কারেন্ট ইজ প্রপোর্শনাল টু লাইট ইন্টেন্সিটি আই ফর অল রিটার্ডিং ভোল্টেজেস। তার মানে যেটা হচ্ছে যে এই যে তিনটি যে গ্রাফ যেটা ড্র করা হয়েছে তাতে দেখানো হচ্ছে যে ফটো ইলেকট্রিক কারেন্টটা হচ্ছে ইন্টেন্সিটির সঙ্গে প্রপোর্শনাল। The stopping voltage V0, which corresponds to the maximum photoelectron energy, is the same for all three intensities of light of the same frequency nu. কিন্তু এই যে স্টপিং পোটেনশিয়াল, এই স্টপিং পোটেনশিয়ালটা কিন্তু তিনটে ইন্টেন্সিটি লাইটের ক্ষেত্রে একই। এখন স্টপিং পোটেনশিয়াল কিন্তু এনার্জিকে সিগনিফাই করে, কেন? তার কারণটা হচ্ছে যে স্টপিং পোটেনশিয়াল করেসপন্ডস টু দ্য ম্যাক্সিমাম ফটো ইলেকট্রন এনার্জি, অর্থাৎ ইলেকট্রনের সর্বোচ্চ যে গতিশক্তি হতে পারে যাকে সে স্টপ করে ফেলতে পারে। তাহলে কি ভি জিরো এই যে স্টপিং পোটেনশিয়ালটা সেটা কিন্তু বেসিক্যালি করেসপন্ড করছে কাকে না, ইলেকট্রনের এনার্জিকে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে আমরা যদিও এই ইন্টেন্সিটিটা চেঞ্জ করছি, এই ইন্টেন্সিটিটা চেঞ্জ করলেও কি হচ্ছে যে ম্যাক্সিমাম ফটো ইলেকট্রন এনার্জি যেটা আছে এটা সবগুলোর ক্ষেত্রেই কিন্তু একই থাকছে। তাহলে এটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্টের একটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঘটনা। The electromagnetic theory of light, on the contrary, predicts that the more intense the light, the greater the energies of the electron. মানে অ্যাজ পার ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অফ লাইট অনুসারে এই ঘটনাটা কিন্তু হয় না। ইলেকট্রোম্যাগনেটিক থিওরি যেটা বলে যে যদি ইন্টেন্সিটি বাড়ে তাহলে ইলেকট্রনের এনার্জিটা বেশি হওয়া উচিত। আমরা তৃতীয় আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখে নেব যে দ্য হায়ার দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য লাইট, দ্য মোর এনার্জি দ্য ফটো ইলেকট্রনস হ্যাভ। তার মানে যেটা হচ্ছে যে যদি যে লাইটটা অ্যানোডে পড়ছে সেই লাইটের ফ্রিকোয়েন্সি আমরা যত বাড়িয়ে যাব তত কি হবে, তত বেশি শক্তি সম্পন্ন ফটো ইলেকট্রন বের হবে। তার মানে যেটা হচ্ছে যে ব্লু লাইট রেজাল্টস ইন ফাস্টার ইলেকট্রনস দ্যান রেড লাইট। তার মানে যদি ব্লু লাইট পড়ে তখন কি হবে, বেশি গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন বেরোবে লাল লাইট অপেক্ষা। At frequencies below a certain critical frequency nu zero,
which is characteristic of each particular metal, no electrons are emitted. তার মানে যেটা হচ্ছে যে একটা পার্টিকুলার ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি নিউ জিরো রয়েছে, যেটা হচ্ছে এক একটা মেটালের ক্ষেত্রে এক এক রকমের ভ্যালু হয়। এই নিউ জিরোটাকে আমি বলছি যে ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি। ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সির মানে যেটা হচ্ছে যে এই ভ্যালুর নিচে যদি ফ্রিকোয়েন্সি যদি হয় তাহলে কোনো ইলেকট্রন বেরোবে না। তাহলে কোনো একটা মেটাল সারফেস থেকে ইলেকট্রন বের করতে গেলে অবশ্যই যে আলোটা পড়ছে তার ফ্রিকোয়েন্সিটা এই নিউ জিরো ফ্রিকোয়েন্সির থেকে বেশি হতে হবে। অ্যাবাভ নিউ জিরো দ্য ফোটো ইলেকট্রন রেঞ্জ ইন এনার্জি ফ্রম জিরো টু এ ম্যাক্সিমাম ভ্যালু। মানে এই নিউ জিরো ভ্যালুটা পের হওয়ার পরে এই ভ্যালুটা পেরিয়ে যাওয়ার পরে মেটাল সারফেস থেকে ইলেকট্রন বেরোবে এবং যে ইলেকট্রনটা বেরোবে তার এনার্জিটা জিরো থেকে আপ টু ম্যাক্সিমাম রেঞ্জ পর্যন্ত থাকবে। তাহলে প্রথমে আমরা এই গ্রাফটা একটু আলোচনা করে নিই। যেমন এটা এই যে 2.11 এই ফিগারে এটা বর্ণনা করা রয়েছে এবং এখানে আমরা যেটা এক্স অক্ষে আমরা পোটেনশিয়াল প্লট করছি এবং ওয়াই অক্ষে ফোটো কারেন্ট প্লট করেছি। এখানে এই যে গ্রাফ যেটা আছে, গ্রাফের নেচারটা একই রকম, অর্থাৎ রিটার্ডিং পোটেনশিয়াল ভার্সাস ফোটো ইলেকট্রন। এই একটা তিনটে গ্রাফ আমরা এখানে দেখিয়েছি। তিনটে গ্রাফ কিসের জন্য না তিনটে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির জন্য, যেখানে নিউ ওয়ান গ্রেটার দেন নিউ টু গ্রেটার দেন নিউ থ্রি, অর্থাৎ এই যে নিউ ওয়ান এর ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি আর নিউ থ্রি এরটা হচ্ছে সব থেকে কম, নিউ টু এরটা মাঝামাঝি। কিন্তু এই যে তিনটে ফ্রিকোয়েন্সির লাইট আমরা ব্যবহার করেছি, এদের প্রত্যেকের লাইট ইন্টেন্সিটিটাকে কিন্তু আমরা কনস্ট্যান্ট রেখেছি। এটা কিন্তু মাথায় রাখতে হবে। যেমন আগের গ্রাফটাতে কী ছিল যে আমরা ইন্টেন্সিটিটাকে ভ্যারি করেছিলাম কিন্তু ফ্রিকোয়েন্সিটাকে কনস্ট্যান্ট রেখেছিলাম। এই গ্রাফে আমরা কি করছি যে ফ্রিকোয়েন্সিকে ভ্যারি করছি বাট লাইট ইন্টেন্সিটিটা কনস্ট্যান্ট থাকবে। তিনটে গ্রাফ আমরা পেয়েছি, আগেও আমরা তিনটে গ্রাফ পেয়েছিলাম, কিন্তু গ্রাফের নেচারগুলো আগের থেকে একটু আলাদা। এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এই প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি লাইটের জন্য এই যে স্টপিং পোটেনশিয়ালের ভ্যালুটা আলাদা আলাদা। মানে বেসিক্যালি আমরা আগেই বলেছি যে স্টপিং পোটেনশিয়াল কিন্তু ফ্রিকোয়েন্সির সঙ্গে রিলেটেড। এবং দেখা যাচ্ছে যে আমি যদি ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট করে দিই, অর্থাৎ যেটা নিউ ওয়ান, তাহলে তখন কি দেখা যাচ্ছে যে এই যে স্টপিং পোটেনশিয়ালের যে ভ্যালুটা সেটা অনেকটা বেশি। আবার যদি ফ্রিকোয়েন্সিটাকে লোয়েস্ট করে দিই, অর্থাৎ যেটা নিউ থ্রি, তার জন্য এই যে স্টপিং পোটেনশিয়ালের যে ভ্যালু যেটা সেই ভ্যালুটা কিন্তু সব থেকে কম। তো এই যে স্টপিং পোটেনশিয়াল কোরেসপন্ডস টু ম্যাক্সিমাম ফটো ইলেকট্রন এনার্জিটা আমরা আগে আলোচনা করেছি, ডিপেন্ডস অন দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য লাইট। তাহলে এই যে গ্রাফটা থেকে যেটা বোঝা গেল, এই যে স্টপিং পোটেনশিয়াল যেটা আছে সেটা কিন্তু এই যে ফ্রিকোয়েন্সি অফ দ্য লাইটের উপরে নির্ভর করে। হোয়েন দ্য রিটার্ডিং পোটেনশিয়াল ইজ ভি ইজ ইকুয়াল টু জিরো, মানে এই জায়গাটা যে রিটার্ডিং পোটেনশিয়াল ভি ইজ ইকুয়াল টু জিরো, দ্য ফোটো ইলেকট্রন কারেন্ট ইজ দ্য সেম ফর লাইট অফ এ গিভেন ইন্টেন্সিটি রিগার্ডলেস অফ ইটস ফ্রিকোয়েন্সি। তাহলে আমি যখন এই যে রিটার্ডিং পোটেনশিয়ালটাকে আমি যখন জিরো করলাম, এই জিরো করার সময়তে কি হলো যে তখন যে ফোটো ইলেকট্রিক কারেন্টের যে ভ্যালু যেটা পেয়েছিলাম, সেক্ষেত্রে ফোটো ইলেকট্রিক কারেন্টের যে ভ্যালু যেটা পেয়েছিলাম, এটা কিন্তু এই যে তিনটে ফ্রিকোয়েন্সির লাইটের জন্য এই যে ভি ইকুয়াল টু জিরোর যে ভ্যালুটা, এই ভি ইকুয়াল টু জিরোর ভ্যালুটা হচ্ছে সমান। তাহলে এই হচ্ছে আমার অবজারভেশন। এখানে দ্বিতীয় গ্রাফে যেটা মেনলি যেটা বোঝা গেছে যে এই যে স্টপিং পোটেনশিয়াল যেটা আছে, এই স্টপিং পোটেনশিয়াল যেটা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিকে করেসপন্ড করে, সেটা হচ্ছে কিন্তু ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট। আর এখানে যেটা দেখা গেছে যে ফোটো কারেন্টটা ইন্টেন্সিটির সঙ্গে নির্ভরশীল। আমি যদি ইন্টেন্সিটি যদি বাড়াই তাহলে ফোটো কারেন্ট কিন্তু বাড়ে। এখন এই যে যে সমস্ত অবজারভেশনগুলো আমরা পেলাম সেটাকে আমরা ব্যাখ্যা করব কিভাবে। তো when Planck's derivation of his formula appeared, Einstein was one of the first, perhaps the first, to understand just how radical the postulate of energy quantization of oscillation was. তার মানে যেটা হচ্ছে যে আইনস্টাইন প্রথম এই যে প্লাঙ্কের যে রেডিয়েশন ল, যেটা আমরা আগের লেকচারে আলোচনা করেছিলাম, এবং এই লটা যে কিভাবে আমাদের ফিজিক্সের যে থিওরিকে চেঞ্জ করে দিয়েছিল, সেটা আইনস্টাইন কিন্তু প্রথম অবজার্ভ করেন। তিনি 1905-এ আইনস্টাইন রিয়েলাইজড দ্যাট দ্য photoelectric effect could be understood if the energy in light is not spread out over wave fronts but is concentrated in small
প্যাকেটস অর ফোটনস। তার মানে যেটা হচ্ছে যে এই যে ফটোইলেকট্রিক এফেক্ট যেটা আছে, এটাকে ইলেকট্রোম্যাগনেটিক থিওরির যেটা কনভেনশনাল যেটা কনসেপ্ট যেটা আছে তার সাহায্যে আমরা কিন্তু কোনোভাবেই ব্যাখ্যা করতে পারি না। কিন্তু আমরা যদি প্লাঙ্কের যে থিওরি সেটা যদি ইউজ করি এবং আমরা যদি এইভাবে যদি ভাবি যে এই যে লাইট যে এনার্জিটা ক্যারি করছে সেটা ওয়েভ ফ্রন্টের মধ্যে থাকছে না। ইলেকট্রোম্যাগনেটিক থিওরি যেটা বলছিল যে লাইটের এনার্জিটা ওয়েভ ফ্রন্টের মধ্যে থাকবে, কিন্তু প্লাঙ্কের থিওরি বলছে যে লাইটের এনার্জিটা স্মল প্যাকেট অর ফোটনসের আকারে থাকবে। সুতরাং আমরা লাইটের এনার্জিটাকে আমরা যদি এইভাবে ভাবি যে এটা এনার্জিটা কনসেন্ট্রেটেড আছে ইন স্মল প্যাকেটের মধ্যে কনসেন্ট্রেটেড আছে, এগুলোকে আমরা এনার্জি প্যাকেট বলছি অর ফোটনস বলছি। তো এই যে ফোটন বলে যে টার্ম যেটা আছে, লুইস গিলবার্ট বলে একজন সায়েন্টিস্ট আছেন, তিনি 1926-এ এই ফোটন বলে এই টার্মটা তিনি দেন। ইচ ফোটন অফ লাইট অফ ফ্রিকোয়েন্সি নিউ হ্যাজ দ্য এনার্জি এইচ নিউ। অর্থাৎ যদি লাইটের ফ্রিকোয়েন্সি যদি নিউ যদি হয়, তাহলে এই যে ফোটন যেটা আমরা বলছি, ফোটনের যে এনার্জি যেটা হবে সেটা হবে এইচ নিউ। দ্য সেম অ্যাজ প্লাঙ্কস কোয়ান্টাম এনার্জি, মানে প্লাঙ্কের যে কোয়ান্টাম এনার্জি যেটা দিয়েছিলেন আর কি, সেই একই জিনিস। প্লাঙ্ক হ্যাড থট দ্যাট অলদো energy from an electric oscillator apparently had to be given to electromagnetic waves in separate quanta of h nu each, the waves themselves behaved exactly as in conventional wave theory. তার মানে যেটা হচ্ছে প্লাঙ্ক প্রথমে এটা বুঝতে পারেননি। প্লাঙ্ক যেটা বলেছিলেন যে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন তৈরি হলো, বেসিক্যালি যে অ্যাটমিক অসিলেটর যেগুলো আছে এই অ্যাটমিক অসিলেটরগুলো এইচ নিউ অ্যামাউন্ট অফ এনার্জি, অর্থাৎ যেটা সেপারেট কোয়ান্টা হিসেবে এইচ নিউ অ্যামাউন্ট অফ এনার্জি ওয়েভটাকে দেবে। কিন্তু এই ওয়েভের মধ্যে এনার্জিটা কিভাবে থাকবে, ওয়েভের যে ওয়েভ ফ্রন্ট যেটা আছে এই ওয়েভ ফ্রন্টের মধ্যে এইচ নিউটা থাকবে। তিনি কিন্তু এইভাবেই ভেবেছিলেন, কিন্তু বাস্তবে যেটা দেখা যায়, অর্থাৎ আইনস্টাইন যেভাবে ব্যাখ্যা করলেন, উনি যেটা বললেন যে এনার্জি ওয়াজ নট অনলি গিভেন টু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ইন সেপারেট কোয়ান্টা বাট ওয়াজ অলসো ক্যারেড বাই দ্য ওয়েভস ইন সেপারেট কোয়ান্টা। অর্থাৎ লাইটের যে ওয়েভ সে যখন এনার্জিটা যখন ক্যারি করবে তখনও কিন্তু সে সেপারেট কোয়ান্টা হিসেবেই ক্যারি করবে। অর্থাৎ যখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন তৈরি হয়েছিল তখন সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে যখন আমরা এনার্জি দিয়েছিলাম তখনও সেই কোয়ান্টা ফর্মে দেওয়া হয়েছিল সেপারেট কোয়ান্টা হিসেবে, এবং যখন ওয়েভটা এনার্জি ক্যারি যখন করবে তখনও কিন্তু সে ওই সেপারেট কোয়ান্টা হিসেবেই ক্যারি করবে। তো আমরা যে সমস্ত ফটো ইলেকট্রিক এফেক্টের যে বৈশিষ্ট্যগুলো আলোচনা যেগুলো করলাম সেগুলো কিন্তু আইনস্টাইন প্লাঙ্কের হাইপোথিসিসটাকে কাজে লাগিয়ে ব্যাখ্যা করেছিলেন। বিকজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ energy is concentrated in photons and not spread out, there should be no delay in the emission of photoelectron। এবং যেহেতু এই যে লাইট কি করছে না এনার্জি ক্যারি করছে কিভাবে না ইন টার্মস অফ ফোটন, অর্থাৎ স্মল প্যাকেট হিসেবে এনার্জি ক্যারি করছে, এবং এনার্জিটা কখনোই কিন্তু ওয়েভ ফ্রন্টের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, এনার্জিটা ক্যারি হচ্ছে ফোটন হিসাবে। এবং ফোটন হিসাবে ক্যারি হওয়ার জন্যই কিন্তু বেসিক্যালি যে এই যে আলো পড়া এবং ইলেকট্রন বেরিয়ে যাওয়া এর মধ্যে কোনো কিন্তু টাইম ল্যাগ থাকবে না, ডিলে থাকবে না। অল ফোটনস অফ ফ্রিকোয়েন্সি নিউ হ্যাভ দ্য সেম এনার্জি, সো চেঞ্জিং দ্য ইন্টেন্সিটি অফ এ মনোক্রোমেটিক লাইট বিম উইল চেঞ্জ দ্য নাম্বার অফ ফোটো ইলেকট্রনস বাট নট দেয়ার এনার্জিস। যেহেতু আমরা বলছি যে এই যে ফোটনের এনার্জিটা কার উপর নির্ভরশীল না নিউ এর উপর নির্ভরশীল, ফ্রিকোয়েন্সি অফ লাইটের উপরে। তাই আমরা যদি ইন্টেন্সিটিটা যদি চেঞ্জ করি তাহলে ফোটো কারেন্টটা চেঞ্জ হতে পারে, কিন্তু কখনোই ফোটো ইলেকট্রন যেগুলো বেরিয়ে আসছে তাদের এনার্জির কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না। দ্য হায়ার দ্য ফ্রিকোয়েন্সি নিউ দ্য গ্রেটার দ্য ফোটন এনার্জি এইচ নিউ। তাহলে ফ্রিকোয়েন্সি বাড়ালে কি হবে যে ফোটন এনার্জি এইচ নিউটা বেড়ে যাবে। সো দ্য মোর এনার্জি দ্য ফোটো ইলেকট্রনস হ্যাভ, তাহলে কি হবে যে সমস্ত ফোটো ইলেকট্রনগুলো বেরিয়ে আসবে তাদের এনার্জিটাও কিন্তু বেশি হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি নিউ জিরো বিলো হুইচ নো ফোটো ইলেকট্রনস আর এমিটেড। তার মানে আমরা একটু আগে আলোচনা একটা করেছিলাম যে একটা ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি
সম্বন্ধে বলেছিলাম যে যার নিচে কিন্তু কোনো ফটো ইলেকট্রন বেরিয়ে আসবে না। ফটো ইলেকট্রন পেতে গেলে যে আলোটা পড়বে তার ফ্রিকোয়েন্সিটাকে অবশ্যই নিউ জিরোর বেশি হতে হবে। তো এটা সিগনিফিক্যান্সটা আমরা এইভাবে দিতে পারি যে দেয়ার মাস্ট বি এ মিনিমাম এনার্জি ফাই ফর অ্যান ইলেকট্রন টু এসকেপ ফ্রম এ পার্টিকুলার মেটাল সারফেস। অর্থাৎ একটা ইলেকট্রনকে একটা মেটাল সারফেস থেকে বেরিয়ে যেতে গেলে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের এনার্জি দিতে হবে। সেই এনার্জিটা দিলে তবেই কিন্তু ইলেকট্রনটা একটা মেটাল সারফেস থেকে বেরোতে সক্ষম হবে। দিস এনার্জি This energy is called the work function of the metal and is related to nu zero by the formula work function phi is equal to h nu zero. তাহলে আমরা যেটা বললাম যে একটা মিনিমাম এনার্জি ইলেকট্রনকে দিতে হবে যাতে করে ইলেকট্রনটা বেরোতে পারে মেটাল সারফেস থেকে। সেই মিনিমাম এনার্জি যেটাকে আমরা ফাই বলছি ইজ ইকুয়াল টু এইচ ইন্টু নিউ জিরো, যেখানে নিউ জিরোটা হচ্ছে কি না ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি। তাহলে ফাইকে আমরা বলছি ওয়ার্ক ফাংশন। দ্য গ্রেটার দ্য ওয়ার্ক ফাংশন অফ এ মেটাল দ্য মোর এনার্জি ইজ নিডেড ফর অ্যান ইলেকট্রন টু লিভ ইট সারফেস। যত ওয়ার্ক ফাংশনের ভ্যালুটা বেশি হবে সেই ইলেকট্রনটাকে ওই মেটাল থেকে বের করতে গেলে আমাকে তত বেশি এনার্জি দিতে হবে। তো এইখানে একটা টেবিল করা আছে, এখানে বিভিন্ন মেটালের যেমন সিজিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়াম, ক্যালসিয়াম, কপার, সিলভার, প্লাটিনাম, এদের প্রত্যেকের কিন্তু ওয়ার্ক ফাংশনের একটা ভ্যালু ইলেকট্রন ভোল্ট ইউনিটে দেওয়া আছে। এবং এটা দেখা গেছে এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে টু পুল অ্যান ইলেকট্রন ফ্রম এ মেটাল সারফেস জেনারেলি টেক্স অ্যাবাউট হাফ অ্যাজ মাচ এনার্জি অ্যাজ দ্যাট নিডেড টু পুল অ্যান ইলেকট্রন ফ্রম এ ফ্রি অ্যাটম অফ দ্যাট মেটাল। এই সেন্টেন্সটার মানেটা একটু ভালো করে বুঝতে হবে যে ধরা যাক আমি একটা পার্টিকুলার মেটাল কনসিডার করলাম, যেমন ধরা যাক সিজিয়াম মেটাল। তো সিজিয়াম মেটাল অনেকগুলো সিজিয়াম অ্যাটম দিয়ে তৈরি। এইবারে আমি যদি একটা সিজিয়াম অ্যাটম কনসিডার যদি করি তাহলে সেই অ্যাটমের মধ্যে কি আছে, বিভিন্ন কক্ষপথ ইলেকট্রনগুলো ঘুরছে। তাহলে আয়োনাইজেশন এনার্জি মানে হচ্ছে যে বাইরের কক্ষপথ থেকে একটা ইলেকট্রনকে বের করে নিতে যত এনার্জি দিতে হবে সেটাকে আয়োনাইজেশন এনার্জি বলা হয়। তো সেই আয়োনাইজেশন এনার্জিটা কত না 3.9 ইলেকট্রন ভোল্ট। এইবারে এটা হচ্ছে অ্যাটমের জন্য, কিন্তু একটা মেটাল তো অনেকগুলো অ্যাটম মিলে তৈরি। তাহলে সেই মেটাল থেকে আমি যখন ইলেকট্রনটা যখন বের করব, মেটালে অ্যাকচুয়ালি কি থাকে না ইলেকট্রনটা একটা সেখানে একটা ফ্রি ইলেকট্রন ক্লাউড হিসেবে থাকে, মানে সমস্ত অ্যাটম থেকে ইলেকট্রনগুলো বেরিয়ে একটা ইলেকট্রন গ্যাস বা ইলেকট্রন ক্লাউড তৈরি করে। সেই ইলেকট্রনটাকে আমি যখন মেটাল সারফেস থেকে যখন বের করব তখন কত এনার্জি দিতে হচ্ছে না 1.9, এই যে টেবিলে যেটা দেওয়া আছে 1.9 ইলেকট্রন ভোল্ট। তাহলে এটা হচ্ছে 3.9-এর অলমোস্ট হাফ হচ্ছে। মানে অ্যাটম যখন আমরা কনসিডার করছি তখন যে আয়োনাইজেশন এনার্জিটা লাগে, যখন সিজিয়াম আমরা মেটাল হিসেবে যখন বলবো তখন সেই মেটাল সারফেস থেকে সেই একই ইলেকট্রনকে বের করতে অলমোস্ট হাফ এনার্জি লাগছে। আর আরেকটা বৈশিষ্ট্য যেটা হচ্ছে যে আমরা জানি যে ভিজিবল স্পেকট্রাম, যেটা ভিজিবল লাইটের রেঞ্জ কতটা, আমি যদি ফ্রিকোয়েন্সি ইউনিটে যদি বলি তাহলে 4.3 ইন্টু 10⁻14 হার্জ থেকে 7.5 ইন্টু 10⁻14 হার্জ। এটা হচ্ছে যে ভিজিবল লাইটের ফ্রিকোয়েন্সি লিমিট, অর্থাৎ নিউ এর ভ্যালু। এটা যদি নিউ এর ভ্যালু যদি হয় তাহলে ই সমান এইচ নিউ। আমি যদি ই ইজ ইকুয়াল টু এইচের মান আমরা জানি প্লাঙ্কস কনস্ট্যান্ট, তাহলে ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, এটা যদি ফ্রিকোয়েন্সি নিউ যদি বলি, এইচ কনস্ট্যান্ট যদি এর সঙ্গে যদি গুণ করি তাহলে এই যে এনার্জি রেঞ্জটা ইলেকট্রন ভোল্ট ইউনিটে কত হবে না 1.7 থেকে 3.3 ইলেকট্রন ভোল্ট। তাহলে এই টেবিলে দেখা যাচ্ছে যে এখানে ওয়ার্ক ফাংশনের ভ্যালুটা কীরকম রেঞ্জে আছে না 1.9 থেকে 6.4 এই রেঞ্জের মধ্যে। মানে এটা ভিজিবল রেঞ্জটা তো কভার করছি, কারণ ভিজিবল রেঞ্জটা 1.7 থেকে 3.3 মানে আপ টু নিয়ারলি এই পর্যন্ত এলো, ভিজিবল রেঞ্জটাকে কভার করছে। এবং তার থেকে যেটা হায়ার রেঞ্জ মানে হচ্ছে আল্ট্রাভায়োলেট রেঞ্জ। তাহলে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে দ্য ফটো ইলেকট্রিক এফেক্ট ইজ এ ফেনোমেনা অফ দ্য ভিজিবল অ্যান্ড আল্ট্রাভায়োলেট রিজিয়ন। কেন সেটা আমরা এই যে এই ভ্যালুটা থেকে আমরা বললাম যে ফটো ইলেকট্রিক এফেক্ট ইজ এ ফেনোমেনা অফ দ্য ভিজিবল অ্যান্ড আল্ট্রাভায়োলেট রিজিয়ন। অ্যাকর্ডিং টু আইনস্টাইন, দ্য photoelectric effect in a given metal should obey the equation H nu is equal to kinetic energy max plus phi। তাহলে এই যে ফটোইলেকট্রিক এফেক্টের এটা হচ্ছে একটা বেসিক ইকুয়েশন।
এইচ নিউ হচ্ছে কি না ফোটন এনার্জি, অর্থাৎ যে লাইটটা মেটাল সারফেসে পড়ছে সেই লাইটের এনার্জি অর্থাৎ ফোটন এনার্জি হচ্ছে এইচ নিউ। কেই ম্যাক্স মানে হচ্ছে ম্যাক্সিমাম ফোটো ইলেকট্রন এনার্জি, অর্থাৎ যে ইলেকট্রনটা মেটাল সারফেস থেকে বেরোলো সেটাকে আমি যদি ম্যাক্সিমাম ইলেকট্রন এনার্জিটা যদি ধরি তাহলে সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি ম্যাক্স। আর ফাই মানে হচ্ছে ওয়ার্ক ফাংশন। তাহলে এটাকে আমরা এইভাবে ব্যাখ্যা করছি। ধরা যাক এটা হচ্ছে একটা মেটাল। এখন ই ইজ ইকুয়াল টু যদি এইচ নিউ জিরো যদি হয়, এইচ নিউ জিরো মানে কি না ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি, কারণ আমরা জানি যে নিউ জিরো মানে হচ্ছে ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি। তাহলে যে লাইটটা পড়ছে সেই লাইটের ফ্রিকোয়েন্সি যদি ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সিতে যদি থাকে, সেই জন্য আমি এখানে বললাম যে ই ইজ ইকুয়াল টু এইচ নিউ জিরো। তখন তাহলে এই লাইটটা পড়লো, এটা হচ্ছে মেটাল সারফেস, তখন কাইনেটিক এনার্জিটা জিরো হবে, অর্থাৎ যে ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সিতে পড়লে এনার্জিটাকে অ্যাবজর্ব করলো, কিন্তু যে ইলেকট্রনটা বেরোতে চাইছে তার কাইনেটিক এনার্জি জিরো, মানে বেসিক্যালি কোনো ইলেকট্রন বের হচ্ছে না, কারণ সেটাই হচ্ছে ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি। কিন্তু ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সি যদি ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি থেকে যদি বেশি হয়, অর্থাৎ নিউ যদি হয়, নিউ যেটা গ্রেটার দেন নিউ জিরো, তাহলে কী হবে যে ইলেকট্রন বেরোবে, এবং তখন যে কাইনেটিক এনার্জি ম্যাক্স যেটা হবে সেটা কত হবে না এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো, কারণ এইচ নিউ জিরো দিলে তো কোনো কাইনেটিক এনার্জি পাওয়া যাচ্ছে না। সেই জন্য এখন আমি যে কাইনেটিক এনার্জি যেটা পাচ্ছি সেটাকে এইভাবে রিপ্রেজেন্ট করছি যে কাইনেটিক এনার্জি ম্যাক্স ইজ ইকুয়াল টু এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো। তাহলে কি হলো যে আমরা এই যে এইচ নিউ জিরো এটা কেন বলছি, তার কারণ হচ্ছে ফাই সমান হচ্ছে এইচ নিউ জিরো। আমরা একটু আগেই যেটা ওয়ার্ক ফাংশন বলেছিলাম, এখানে ইকুয়েশনটা দেখিয়েছিলাম যে ফাই ইজ ইকুয়াল টু এইচ নিউ জিরো। তার কারণটা হচ্ছে কি যে কোনো ইলেকট্রনকে একটা মেটাল সারফেস থেকে বের করতে গেলে একটা মিনিমাম এনার্জি দিতে হবে, সেটাই হচ্ছে ফাই। তাহলে এইচ নিউ ইজ ইকুয়াল টু কেই ম্যাক্স প্লাস ফাই, কিন্তু ফাই সমান হচ্ছে এইচ নিউ জিরো। তাহলে কেই ম্যাক্স সমান কত হবে এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো। তাহলে যে ইলেকট্রনটা বেরোবে তার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি হবে এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো। তাহলে আমরা এটা লিখলাম যে কে ই ম্যাক্স ইজ ইকুয়াল টু এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো, সো এইচ ইন্টু নিউ মাইনাস নিউ জিরো। তাহলে এই যে রিলেশন যেটা আছে কেই ম্যাক্স ইজ ইকুয়াল টু এইচ ইন্টু নিউ মাইনাস নিউ জিরো, তাহলে এই রিলেশনটাকে আমরা গ্রাফিক্যালি প্লট করব। তার আগে আমি বলে নিই, যখন আমরা গ্রাফিক্যালি প্লট করব তখন এই যে লেফট হ্যান্ড সাইডে যেটা কেই ম্যাক্স যেটা আছে সেটাকে আমরা ওয়াই বলছি, নিউটাকে আমরা এক্স অক্ষে রেখেছি। তাহলে এটা ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর সঙ্গে করেসপন্ড করবে, কারণ এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স, এম মানে হচ্ছে এইচ, এক্স মানে হচ্ছে নিউ, আর মাইনাস এইচ নিউ জিরো সেটা হচ্ছে আমি সি অর্থাৎ কনস্ট্যান্ট হিসেবে ধরছি। তাহলে এই যে ইকুয়েশন যেটা সেটা কী হবে না একটা সরল রেখার সমীকরণ হবে। ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি যে ইকুয়েশন সেটাকে করেসপন্ড করবে, এবং এটাকে ড্র করলে এরকম একটা গ্রাফ পাওয়া যাবে। এই গ্রাফটা এখানে এটা হচ্ছে যে নিউ অর্থাৎ এক্স, এটা হচ্ছে ওয়াই মানে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। তাহলে যে গ্রাফটা যেটা পাবো সেটা হচ্ছে একটা সরলরেখার গ্রাফ পাওয়া যাবে। এবং এখানে দেখানো হয়েছে যে সিজিয়াম, সোডিয়াম এবং ক্যালসিয়াম এই তিনটে ধাতুর জন্য নিউ জিরোর ভ্যালুটা আলাদা। নিউ জিরো মানে হচ্ছে ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি। তো ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সিটা কার উপর নির্ভর করবে না বিভিন্ন মেটালের ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সিটা আলাদা আলাদা রকমের হবে। যেমন কি আমরা দেখতে পাচ্ছি যে সিজিয়ামের যে ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সিটা এইখানে রয়েছে, এবং এই যে ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সির সিগনিফিক্যান্সটা কি না নিউ জিরোর কম ফ্রিকোয়েন্সি যদি অ্যাপ্লাই যদি করা হয় তাহলে দেখা যাচ্ছে যে জিরো কাইনেটিক এনার্জি, কিন্তু নিউ জিরো থেকে যদি একটু বেশি যদি ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করা হয় তখন কাইনেটিক এনার্জিটা এই জিরো থেকে শুরু হয়ে আস্তে আস্তে বেড়ে যাবে। এটা যেমন সিজিয়ামের জন্য প্রথম গ্রাফটা, দ্বিতীয় গ্রাফটা সোডিয়ামের জন্য, পরের গ্রাফটা ক্যালসিয়ামের জন্য। তাহলে এই গ্রাফে আমরা যেটা দেখালাম যেটা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির সঙ্গে ফ্রিকোয়েন্সি অফ লাইট বিভিন্ন মেটালের ক্ষেত্রে কিভাবে নির্ভর করে তার একটা ডিসক্রিপশন। তাহলে এখানে যেহেতু এইটা ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি এই গ্রাফটাকে করেসপন্ড করছে এবং এম হচ্ছে স্লোপ, তাহলে স্লোপ ইজ ইকুয়াল টু এইচ, তাহলে এই গ্রাফের যেটা স্লোপ যেটা হবে সেটাই হচ্ছে একটা প্লাঙ্কস কনস্ট্যান্ট। তাহলে এই গ্রাফ থেকে আমরা কিন্তু প্লাঙ্কস কনস্ট্যান্ট বের করতে পারি, এটা হচ্ছে এই গ্রাফের একটা মেন সিগনিফিক্যান্স। এইবারে আমরা জানি যে ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, এইটা আমরা আগের লেকচারে অলরেডি আলোচনা করেছি। এবার এইচ মানে কি, এইচ মানে হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট। প্লাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু কত না আমি যদি জুল সেকেন্ড ইউনিটে যদি বলি তাহলে 6.62 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। এখন এই যে ইউনিট যেটা আছে জুল সেকেন্ড যেটা আছে
সেটাকে আমরা ইলেকট্রন ভোল্ট সেকেন্ড এই ইউনিটে যদি কনভার্ট যদি করতে চাই তাহলে কি করতে হবে, যে 6.626 ইন্টু 10⁻34কে 1.602 ইন্টু 10⁻19 এটা দিয়ে ভাগ দিতে হবে। তাহলে কি হবে, এই যে জুল ইউনিটটা ইলেকট্রন ভোল্ট ইউনিটে কনভার্ট হয়ে যাবে। কেন হবে, কারণ আমরা জানি যে 1.602 ইন্টু 10⁻19 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 1 জুল। তাহলে 1 জুল মানে কত না 1.602 ইন্টু 10⁻19 ইলেকট্রন ভোল্ট। তাহলে 6.626 ইন্টু 10⁻34 জুল মানে কত, একে এই যে সংখ্যা যেটা 1.602 ইন্টু 10⁻19 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আলটিমেটলি কি হবে, যে এই যে এইচের মানটা ইলেকট্রন ভোল্ট সেকেন্ড ইউনিট হিসেবে বেরোবে এবং এই মানটা হচ্ছে এরকম যে 4.136 ইন্টু 10⁻15 ইলেকট্রন ভোল্ট সেকেন্ড মাল্টিপ্লাইড বাই নিউ। এখানে নিউটাকে আমরা কিন্তু আনচেঞ্জ রেখেছি। তাহলে এই ফর্মুলা সিগনিফিক্যান্সটা কি, এই ফর্মুলা সিগনিফিক্যান্স যেটা হলো যে আমি যদি কোনো একটা লাইটের ফ্রিকোয়েন্সি যদি বলে দিই তাহলে সেই লাইটের এনার্জিটা ইলেকট্রন ভোল্ট ইউনিটে পাওয়া যাবে। ফর এক্সাম্পল আমি বললাম যে সাপোজ রেড লাইটের ফ্রিকোয়েন্সি হচ্ছে 7.5 ইন্টু 10⁻14 হার্টজ। তাহলে কি হবে, এই যে নিউয়ের জায়গাতে আমি যদি ওই ভ্যালুটা যদি বসিয়ে দিই, নিউ মানে ফ্রিকোয়েন্সির জায়গায় যদি সেই ভ্যালুটা যদি বসিয়ে দিই তাহলে এনার্জির মানটা ইলেকট্রন ভোল্ট ইউনিটে পাওয়া যাবে। এবং একইভাবে আমরা জানি যে নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা। তাহলে এই যে নিউ যেটা আছে সেখানে আমি যদি সি বাই ল্যামডা, যেখানে সি এর মানটা হচ্ছে মিটার পার সেকেন্ড ইউনিটে লেখা রয়েছে, তাহলে এই একই ফর্মুলা এইভাবেও লেখা যেতে পারে যে 1.24 ইন্টু 10⁻6 ইলেকট্রন ভোল্ট ইন্টু মিটার বাই ল্যামডা। এই ফর্মুলাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা। এখানে কি হবে, আমি যদি কোনো একটা লাইটের ল্যামডার মানটা মিটার ইউনিটে যদি প্রকাশ করি, এখানে ফর্মুলাটা কি বলছে, এই যে ল্যামডার যে ভ্যালুটা, এই ল্যামডার ভ্যালুটা আমি যদি বলি সাপোজ যে ল্যামডার ভ্যালুটা হচ্ছে যে 1 মিটার, তাহলে 1 মিটার যদি হয় তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু 1 হবে, মিটার ক্যান্সেল আউট হয়ে যাবে এবং এনার্জির ভ্যালুটা ইলেকট্রন ভোল্ট ইউনিটে পাওয়া যাবে। তাহলে এই দুটো ফর্মুলাটা থেকেই এনার্জির ভ্যালুটা ইলেকট্রন ভোল্ট ইউনিটে পাওয়া যাবে। প্রথম ক্ষেত্রে কি আছে না, এই যে ফ্রিকোয়েন্সির ভ্যালুটা পার সেকেন্ড, মানে ফ্রিকোয়েন্সি পার সেকেন্ড এই ইউনিটে এখানে বসাতে হবে, তবে যে ইলেকট্রন এনার্জিটা ইলেকট্রন ভোল্ট ইউনিটে পাওয়া যাবে। এবং এখানে কি হবে, যে আমি যদি ল্যামডার মানটা মিটার ইউনিটে যদি বসাই, মিটার ইউনিটে বসালে কি হবে, যে ফোটন এনার্জির মানটা ইলেকট্রন ভোল্ট ইউনিটে পাওয়া যাবে। তার মানে বেসিক্যালি এটা হচ্ছে একটা কনভার্সন ফর্মুলা, মানে একটা গিভেন লাইটের ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থ জানলে সেই গিভেন লাইটের এনার্জিটা কত হবে ইলেকট্রন ভোল্ট ইউনিটে, সেটা আমরা এই দুটো ফর্মুলা থেকে আমরা পাবো। এইবারে আমরা আরও কয়েকটা ফটো ইলেকট্রিক এফেক্টের স্পেসিফিক গ্রাফ জেনে নেব। সেটা হচ্ছে অনেক সময় আমাদের এরকম জিজ্ঞাসা করা হয় যে কালেক্টর ভোল্টেজ, অর্থাৎ এই যে সেটআপে আমি যে দুটো প্লেটের মধ্যে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করেছি সেই কালেক্টর ভোল্টেজের সঙ্গে ফটো কারেন্টের একটা গ্রাফ ড্র করো। তখন আমাকে এটা দেখাতে হয় যে কালেক্টর ভোল্টেজটাকে দুভাবে দেখাতে হয়, যেমন এটা নেগেটিভ দিকটাও দেখাতে হবে এর পজিটিভ দিকটাও দেখাতে হবে। এক্ষেত্রে কী হবে, যে কালেক্টর ভোল্টেজটা আমরা যদি নেগেটিভ যদি করি, ক্রমশ যদি ওই যে ক্যাথোডের পোটেনশিয়ালটা নেগেটিভ পোটেনশিয়ালটা বাড়িয়ে যায়, তখন একটা নির্দিষ্ট পোটেনশিয়াল -V0, আমরা এটাকে নেগেটিভ এক্স অ্যাক্সিসে দেখাচ্ছি যে -V0-তে ফটো কারেন্টে 0 পেয়েছি। কিন্তু সেটাকে আমি যদি ক্রমশ যদি পজিটিভ যদি করি তাহলে কী হবে, যে ফটো কারেন্টটা বেড়ে যাবে। বেড়ে বলতে কতটা বাড়বে, দেখা যাবে যে আমি যদি এটাকে পজিটিভে যদি নিয়ে আসি তাহলে এই কারেন্টটা কিন্তু আস্তে আস্তে স্যাচুরেশন করে যায়, এটাকে স্যাচুরেশন কারেন্ট বলে। তাহলে এটা হচ্ছে ফটো কারেন্ট ভার্সেস কালেক্টর ভোল্টেজের একটা প্লট। এই একটা গুরুত্বপূর্ণ গ্রাফ। আর আরেকটা গ্রাফ যেটা রয়েছে সেটা হচ্ছে এরকম, যে আমরা এটা পড়েছি যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি দ্যাট ইজ ইকুয়াল টু ই ইন্টু V0 আমরা বলতে পারি, যে স্টপিং পোটেনশিয়াল যদি V0 যদি হয়, কারণ কি এই স্টপিং পোটেনশিয়ালটা কিন্তু ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটাকে করেসপন্ড করে। তাহলে আমি যদি এই স্টপিং পোটেনশিয়ালটাকে ই ইন্টু V0 এইভাবে যদি বলি, ই ইন্টু V0 মানে দ্যাট ইজ দ্য পোটেনশিয়াল, তাহলে ই ইন্টু V0 মানে হচ্ছে ই ম্যাক্স মানে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। তাহলে ই ইন্টু V0 আবার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটাকে কত বলা যেতে পারে, যে এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো, আমরা একটু আগে ডিসকাস করলাম যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো। আবার ই ম্যাক্স অর্থাৎ ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু স্টপিং পোটেনশিয়াল, কারণ ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি স্টপিং পোটেনশিয়ালের সঙ্গে সমানুপাতিক। তাহলে ই V0 সমান ই ম্যাক্স, তাহলে ই V0 সমান হচ্ছে এইচ ইন্টু নিউ মাইনাস নিউ জিরো, তাহলে V0 সমান হবে এইচ বাই ই ইন্টু নিউ মাইনাস নিউ জিরো।
তাহলে এখান থেকে যেটা দেখা যাচ্ছে যে স্টপিং পোটেনশিয়াল V0 ইজ প্রপোর্শনাল টু নিউ, এবং এই যে গ্রাফ যেটা পাওয়া যাবে এটাও কিন্তু একটা সরল রেখা হবে। আমি যদি V0কে ওয়াই অক্ষে যদি প্লট করি, মানে এটা হচ্ছে ওয়াই, আর এম এক্স নিউটাকে যদি এক্স যদি বলি, আর এম ইজ ইকুয়াল টু হবে এইচ বাই ই, আর এইচ বাই ই ইন্টু নিউ জিরো দ্যাট উইল বি সি, মানে একটা কনস্ট্যান্ট। তাহলে এটাও একটা সরল রেখার সমীকরণ, এবং এটার যে স্লোপ যেটা হবে, এই স্লোপটা হবে এইচ বাই ই। আমি যদি স্টপিং পোটেনশিয়াল ভার্সাস নিউ এরকম একটা গ্রাফ যদি প্লট করি, তাহলে তার যে স্লোপ যেটা হবে সেই স্লোপটা হচ্ছে এইচ বাই ই। The variation of stopping potential with the frequency of the incident radiation is shown in this figure. The graph is a straight line cutting the new axis at the threshold frequency নিউ জিরো। এই যে কাটিং পয়েন্ট যেটা হবে সেটা কিন্তু থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি নিউ জিরো, কারণ এটা হচ্ছে নিউ অ্যাক্সিস, অর্থাৎ নিউ জিরোর পরই কিন্তু আমি একটা স্টপিং পোটেনশিয়ালের একটা ভ্যালু পাচ্ছি। এই নিউ জিরোটা হচ্ছে ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। আর এই যে গ্রাফ যেটা, এই স্লোপটা হচ্ছে এইচ বাই ই। দাস দ্য ভ্যালু অফ দ্য প্লাঙ্কস কনস্ট্যান্ট ক্যান বি ডিটারমিন বাই মেজারিং দ্য স্লোপ অফ দিস গ্রাফ। তাহলে এই গ্রাফের স্লোপ থেকেও কিন্তু আমরা এই প্লাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালুটা বের করতে পারছি। দিস ওয়াজ ডান বাই মিলিকান, হু ফাউন্ড দ্যাট দ্য ভ্যালু অফ এইচ অবটেন্ড from this graph is the same as that obtained by Planck from the black body radiation experiment। অর্থাৎ মিলিকান এই গ্রাফ থেকে এইজের মানটা অবটেন করেছিলেন, এবং এইজের যে এই যে ভ্যালুটা প্লাঙ্কের যে ব্ল্যাক বডি রেডিয়েশন এক্সপেরিমেন্ট সেটার সঙ্গে কি দেখা গিয়েছিল যে এইজের মানটা একই। সুতরাং এইটা হচ্ছে এই যে মানে এক্সপেরিমেন্টাল অবজারভেশন যেটা মিলিকান করেছিলেন সেটার সিগনিফিক্যান্স। তো আমরা এই লেকচারে ফটো ইলেকট্রিক এফেক্ট সম্বন্ধে আলোচনা করলাম। আমরা মূলত এই আলোচনাটা করেছি আর্থার বেজারের বুক থেকে, এবং এই টপিকটা আমরা এইচকে জেইন এটার মানে তার বই থেকে আলোচনা করেছি। ফার্দার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমি ছাত্রদেরকে বলবো এই দুটো বই আরেকবার পড়ে নিতে। আর এই লেকচারটা শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।